গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম সেটা একটু দেখে আসি। অর্থাৎ এটাকে বলা হয় পূর্ব পাঠের পুনরালোচনা। তড়িৎচালক শক্তি, রোধ, তড়িৎ প্রবাহ, অভ্যন্তরীণ রোধ এর মধ্যে আমরা সম্পর্ক দেখেছিলাম। গত ক্লাসে দেখেছিলাম অভ্যন্তরীণ রোধের সংজ্ঞা, তড়িৎচালক শক্তির সংজ্ঞা, এগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম। গত ক্লাস থেকে শুরু করে তার আগের ক্লাসগুলো যারা এখনো দেখোনি তাদেরকে বলবো যে তোমরা চান্দিনা মহিলা ইউনিভার্সিটি কলেজ নামক একটা পেজ আছে, সেই পেজে গত 2 মাসের ক্লাসগুলো দেওয়া আছে, পদার্থবিজ্ঞানের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের, অথবা চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ ফ্যামিলিজ নামক পেজেও এই ক্লাসগুলো দেওয়া আছে, অথবা ব্যক্তিগতভাবে আমার যে পার্সোনাল ফেসবুক আইডি আছে সেখানেও দেওয়া আছে, শ্রীধর বণিক নামক আইডিতে। সেখানে খোঁজ করলেও তোমরা গত 2 মাসের ক্লাসগুলো পেয়ে যাবে। আজকে থেকে আমরা চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ ফ্যামিলিজ নামক গ্রুপে এই ক্লাসগুলো আপলোড করব এবং পরবর্তীতে সেগুলো চান্দিনা মহিলা ইউনিভার্সিটি কলেজ নামক পেজে এবং আমার পার্সোনাল শ্রীধর বণিক আইডিতে শেয়ার করব। যাই হোক, আমরা কিরশফের সূত্র নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছিলাম। কিরশফের দুটো সূত্র আছে। প্রথম সূত্র, এই সূত্রটাকে কিরশফের কারেন্ট সূত্র অথবা জাংশন রুলও বলা হয়, সংক্ষেপে কেসিএল অথবা কেজেআরও বলা হয়। সূত্রটা কি? একটি সার্কিটের কোনো বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল শূন্য বা সমান। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে সার্কিট কি বা বর্তনী কি। আবার একটু বলি যে যে পথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে চলাচল করে সেই পথটাকেই বলা হয় সার্কিট বা বর্তনী। তাহলে বিজ্ঞানী কিরশফ এই চলতরিতে দুটি সূত্র অবতারণা করলেন। প্রথম সূত্রটিকে বলা হয় জাংশন ল বা কারেন্ট ল। কি? একটি সার্কিটের কোনো বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগাণিতিক যোগফল সমান, অথবা একটি সার্কিটের কোনো বিন্দুতে আগত প্রবাহ ও নির্গত প্রবাহ সমান। অর্থাৎ একটা জয়েন্টে বা একটা সংযোগ স্থলে যে পরিমাণ তড়িৎ আসবে সেখান থেকে সে পরিমাণ তড়িৎ আবার নির্গত হবে, অর্থাৎ বেরিয়ে যাবে। এটাকে এখন আমরা একটা সিম্পলি ফিগারের সাহায্যে দেখার চেষ্টা করি। লক্ষ্য করো শিক্ষার্থীরা যে এখানে এই হলুদ বর্ণের একটি জাংশন পয়েন্ট আছে, সেখানে 6টা লাইন এসে একত্রিত হয়ে মিলিত হয়েছে এবং প্রত্যেকটা লাইন দিয়ে তড়িৎ প্রবাহ, কোনো লাইন দিয়ে তড়িৎ প্রবাহ ভিতরে প্রবেশ করছে, আবার কোনো লাইন দিয়ে তড়িৎ প্রবাহ বেরিয়ে যাচ্ছে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে তীর চিহ্নগুলো হলুদ বিন্দুর দিকে, অর্থাৎ এই মিলিত বিন্দু জাংশন পয়েন্টে তীর চিহ্ন দেওয়া আছে, আবার জাংশন পয়েন্ট থেকে তীর চিহ্ন বাহিরের দিকে দেওয়া আছে। তাহলে দেখো এই I1, I2, I6 এই তিনটা লাইনে তড়িৎ জাংশন পয়েন্টে প্রবেশ করছে। পক্ষান্তরে I3,
I4, I5 এই তিনটা লাইন দিয়ে তড়িৎ বেরিয়ে যাচ্ছে বা নির্গত হচ্ছে। তাহলে প্রবেশ করছে I1, I2, I6 আর বেরিয়ে যাচ্ছে I3, I4, I5। ঠিক আছে? তাহলে এই যে হলুদ জাংশন পয়েন্টটা আছে বা মিলিত বিন্দুটা আছে, সেখানে অনেকগুলো লাইন এখানে ঢুকেছে, আবার সেখান থেকে বেরিয়ে গেছে। যেমন আমাদের বাড়িতে বৈদ্যুতিক বোর্ড আছে, সেখানে একটা সুইচ টিপ দিলে লাইট জ্বলে, আর একটা সুইচ টিপলে ফ্যান জ্বলে। তো এই যে ফ্যান জ্বলক, লাইট জ্বলক, ফ্রিজ জ্বলক, এই বোর্ডটাতে আরেকটা লাইন দিয়ে তড়িৎ এসে প্রবেশ করছে। সুতরাং এই বোর্ডটা হলো আমার জাংশন পয়েন্ট। বাড়িতে যে বোর্ডের সাহায্যে যে সুইচগুলো যেখানে সংযোগ দেওয়া থাকে, একটা বোর্ডের মধ্যে অনেকগুলো সুইচ থাকে, প্লাগ থাকে, সুইচ থাকে, ফ্যানের সুইচ থাকে, লাইটের সুইচ থাকে, টেলিভিশনের সুইচ থাকে, ফ্রিজের সুইচ থাকে। এই বোর্ডটাকেই বলা হচ্ছে যে জাংশন পয়েন্ট। তো এখানে একটা লাইন দিয়ে তড়িৎ আসে আর অন্যান্য লাইন দিয়ে তড়িৎ বেরিয়ে যায়। তো ঠিক একইভাবে এই চিত্রেও দেখো I1 তড়িৎ প্রবেশ করছে, I2 তড়িৎ প্রবেশ করছে, I6 তড়িৎ প্রবেশ করছে। যেই লাইন দিয়ে তড়িৎগুলো প্রবেশ করছে সেই তড়িৎ প্রবাহের মানগুলোকে আমরা ধনাত্মক ধরবো, আর যে লাইন দিয়ে তড়িৎ প্রবাহ বের হয়ে যাচ্ছে বা নির্গত হচ্ছে, যেমন I3, I4, I5 এই লাইন দিয়ে তড়িৎ বেরিয়ে যাচ্ছে, অতএব এই লাইনটা হবে, এই লাইনগুলোর যে তড়িৎ প্রবাহ হবে সেগুলোর মান নিয়ে নেব আমরা ঋণাত্মক। এখন তাহলে দেখি যে তার বীজগাণিতিক সমষ্টি কি হয়। দেখো এই বীজগাণিতিক সমষ্টি হচ্ছে এই I1 প্রবেশ করছে প্লাস I1, I2 জাংশন পয়েন্টে প্রবেশ করছে প্লাস I2 প্লাস মিলিত যোগফল। এই কারণে দেখো মাইনাস I3, মাইনাস I4, মাইনাস I5 এগুলো সব বেরিয়ে যাচ্ছে, আর প্লাস হচ্ছে I6। টোটাল রেজাল্ট হলো কি 0। ঠিক আছে? তাহলে দেখো এই I1, I2, I6 এগুলো হলো ধনাত্মক, আর I3, I4, I5 এগুলো হলো ঋণাত্মক। তাহলে সমস্ত ধনাত্মকগুলোর মানের সমষ্টি এবং সমস্ত ঋণাত্মক তড়িৎ প্রবাহগুলোর মানের সমষ্টির মিলিত যোগফল হলো যা 0, যেটাকে এক কথায় বলা হয় সামেশন অফ I ইকুয়াল টু 0। সামেশন অফ I ইকুয়াল টু 0 বলা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কারশফের প্রথম সূত্র নিয়ে তার বিবৃতি দেখলাম, তার সচিত্র ব্যাখ্যা দেখলাম, তার সমীকরণ দেখলাম। বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় পরবর্তীতে সমাধান করে নেওয়ার চেষ্টা করবে। এবার চলে যাব আমরা কারশফের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটাকে বলা হয় কারশফের লুপ বা ভোল্টেজ সূত্র। KVL বলা হয় অথবা কিরশফ লুপ রুল KLR বলা হয়। এটা কি? কোন বদ্ধ বর্তনীর উপাদানগুলোর রোধ, আবার লক্ষ্য করো, কোন বদ্ধ বর্তনীর উপাদানগুলোর রোধ এবং এদের সাথে সংশ্লিষ্ট প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল, এদের সাথে সংশ্লিষ্ট বীজগাণিতিক প্রবাহগুলোর যোগফল ওই বর্তনীতে অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান। তাহলে বলছে আমরা তো জানি যে একটা বর্তনীর মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা থাকে। তোমরা তোমাদের বাড়িতে যে তড়িৎ প্রবাহের লাইনগুলো আছে, এক রুমে একটা লাইন আছে, অন্য রুমে একটা, বাথরুমে আছে, টিউবওয়েলে, কিচেন রুমে আছে, বেডরুমে আছে, নানান জায়গায় নানানভাবে শাখা প্রশাখাগুলো তড়িতের ছড়িয়ে আছে। তো এখন বিজ্ঞানী কারশফ তার দ্বিতীয় সূত্র বলেন যে কোনো বদ্ধ বর্তনীর উপাদানগুলোর রোধ এবং এদের সাথে সংশ্লিষ্ট প্রবাহগুলো, অর্থাৎ রোধ এবং তড়িৎ প্রবাহের বীজগণিতিক যোগফলের সমষ্টি হবে ওই বর্তনীতে অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক শক্তির সমান। এটাকে এখন আমরা একটু চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি, অথবা এভাবে বলা যেতে পারে কারশফের দ্বিতীয় সূত্রটাকে কোনো বদ্ধ বৈদ্যুতিক নেটওয়ার্কের সকল EMF অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং সকল ভোল্টেজ ড্রপের
বীজগাণিতিক যোগফল 0। এখানে একটা ওয়ার্ড চলে এসেছে, লক্ষ্য করো, ভোল্টেজ ড্রপ। এই ভোল্টেজ ড্রপ মিন্স মাল্টিপ্লিকেশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলের সমষ্টিকে বলা হয় ভোল্টেজ ড্রপ। ক্লিয়ার? যে ভোল্টেজ ড্রপ মিন্স মাল্টিপ্লিকেশন অফ রেজিস্ট্যান্স অ্যান্ড কারেন্ট, তড়িৎ প্রবাহ আই এবং রোধ আর এর গুণফলকে বলা হয় ভোল্টেজ ড্রপ। তাহলে এই ভোল্টেজ ড্রপের সমষ্টি হবে ইএমএফ, মানে তড়িৎচালক শক্তির সমান। ঠিক আছে, এটা হলো কিরশফের সূত্রের বিকল্প বিবৃতি। এখন আমরা তার সচিত্র ব্যাখ্যাতে যাব। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এখানে একটা বর্তনী দেওয়া আছে। মোটামুটি একটু আগের বর্তনীর গুলোর তুলনায় একটু জটিল মনে হতে পারে, কিন্তু যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখবে এটাও খুব সহজ একটা বর্তনী। তাহলে আমরা বর্তনীর দিকে লক্ষ্য করি। দেখো, এ বি সি ডি ই এফ, এটা একটা বদ্ধ বর্তনী। তার মধ্যে তিনটা তড়িৎচালক শক্তির উৎস আছে। এইখানে ডিসি বাহুর মধ্যে আছে V1, এ বি বাহুর মধ্যে আছে V2, এ ই বাহুর মধ্যে আছে V3। এবার দেখো, এ বি বাহুর মধ্যে তড়িৎচালক শক্তি আছে VE, তার মধ্যে রোধ হলো R3 এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলো I3। এডি এই বাহুর মধ্যে রোধ হলো R1 এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলো I1। ডিসি বাহুর মধ্যে রোধ হলো R2 এবং তার মধ্যে তড়িৎ প্রবাহ হলো I1, এর মধ্যে তড়িৎচালক শক্তি হলো V1। সিবি এর মধ্যে কোনো রোধ নাই, I1 তড়িৎ প্রবাহ সিবি এর মধ্যে দিয়ে প্রবাহিত। তারপরে আবার বিএফ এর মধ্যেও কোনো রোধ নাই, তার মধ্যে দিয়ে I2 তড়িৎ প্রবাহিত। তারপরে ইএফ এর মধ্যে রোধ হলো R4 এবং তার মধ্য দিয়ে I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে। ইএ এর মধ্যে তড়িৎচালক শক্তি হলো V3, তার মধ্য দিয়ে I2 তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো যে এ বি সি ডি এ, এখানে একটা বদ্ধ বর্তনী আছে এ বি সি ডি এ, আরেকটা আছে এ বি এফ ই এ। আবার বলছি, দুইটা বর্তনী এখানে আছে, দুইটা লুপ আছে, একটা হলো এ বি সি ডি, আরেকটা হলো এ বি এফ ই। এখন এর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, রোধ আছে, তড়িৎচালক শক্তি আছে। তাহলে কিরশফের প্রথম সূত্রে বলা হচ্ছে, দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল। তাহলে I1 R1 হবে এডি বাহুর মধ্যে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল I1 R2। এভাবে এটার ক্ষেত্রে হবে I1 R2, এটার ক্ষেত্রে হবে I3 R3, তারপরে আবার এই ইএফ এর ক্ষেত্রে হবে R4 E2। এগুলো সবগুলো মিলে কার সমান হবে? তড়িৎচালক শক্তি, অর্থাৎ V1 প্লাস V2 প্লাস V3 প্লাস। এবার আমরা তার সমীকরণ দেখার চেষ্টা করি। জাংশন ল থেকে, অর্থাৎ প্রথম সূত্র থেকে, I1 মাইনাস I1, অর্থাৎ আমরা
ঘড়ির কাঁটার দিকে ঘুরলে দেখো এখন এখানে I1 মাইনাস I1 আর প্লাস I2 মাইনাস I3, ঠিক আছে, সমান সমান হলো 0। এখন এই প্লাস এবং মাইনাস কখন থেকে শুরু হবে সেটা আমরা একটু পরে আবার আলোচনা করছি। তারপরে এই লুপ রুল, কারশফ লুপ রুল বা কারশফের ভোল্টেজ ল অর্থাৎ দ্বিতীয় সূত্র থেকে এই যে বর্তনীটিটা আছে এ জি বি সি ডি এ, এই বর্তনীর মধ্যে রোধ এবং তড়িৎ প্রবাহ, যেমন এই এ বির মধ্যে তড়িৎ প্রবাহ হলো I3, রোধ হলো R3, তাহলে ভোল্টেজ ড্রপ হবে I3 তারপরে আবার এটার ক্ষেত্রে ডি সি এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হলো R2, তড়িৎ প্রবাহ হলো I1 আর রোধ হলো R2, অতএব ভোল্টেজ ড্রপ হলো R2 R1। একইভাবে এডি এই বাহুর মধ্যে রোধ হলো R1, তড়িৎ প্রবাহ হলো I1, অতএব ভোল্টেজ ড্রপ হবে R1 I1। সেটা সমান হলো এই বাহুর মধ্যে কয়টা তড়িৎচালক উৎস আছে? দুইটা তড়িৎচালক উৎস আছে, একটা হলো V1 আর একটা হলো V2। সুতরাং R3 I3 প্লাস R2 I1 প্লাস R1 I1 সমান সমান V2 মাইনাস V1। এখন দেখো এখানে তড়িৎ প্রবাহের দিক একই অভিমুখে, এন্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহের দিক, এ কারণে সমস্ত তড়িৎ প্রবাহগুলো প্লাসের। আর V2 এবং V1 দেখো যদি V2 মাইনাস V1 অর্থাৎ আমরা এই বিন্দু থেকে শুরু করছি, এই জন্য আগে আমরা V2 পাইছি, তাহলে V2 মাইনাস V1 মাইনাস হওয়ার কারণ হলো যে এই যে V2 এবং V1 এদের মধ্যে কিন্তু কি সমবায়, এরা দেখো ধনাত্মক প্রান্তগুলো একটা কমন বিন্দুতে এবং ঋণাত্মক প্রান্তগুলো অপর একটা কমন বিন্দুতে, ধনাত্মক প্রান্তগুলো এ ডি বিন্দুতে এবং ঋণাত্মক প্রান্তগুলো বি বিন্দুতে, অর্থাৎ এটা এখানে সমান্তরাল সমবায় হওয়ার কারণে এখানে V2 মাইনাস V1। এবার দেখো তার দ্বিতীয় যে লুপটুকু আছে সেটা হলো এ জি বি ই এফ এ, এই লুপটুকুর ক্ষেত্রে আবার এ জি বি এফ ই এ, এই লুপের মধ্যেও আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, ঠিক আছে। তো কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারি R3 I3 মাইনাস R4 I2 ইকুয়াল টু V2 মাইনাস V3, ঠিক আছে, V2 মাইনাস V3। এখানে দুইটাই তড়িৎচালক উৎস আছে, একটা হলো V2, একটা হলো V3। তাহলে এই EF বাহুর মধ্যে ভোল্টেজ ড্রপ হলো R4 I2 আর AB বাহুর মধ্যে ভোল্টেজ ড্রপ হলো R3 I3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এটা এখানে দেখো যে এই হলো আমাদের কিরশফের দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্র। আমরা এই যে কিরশফের দুইটা সূত্র দেখলাম, এই দুইটা সূত্র থেকে প্রথম সূত্রটা হলো কি? প্রথম সূত্রটা হলো যে তড়িৎ বর্তনীর মিলিত প্রবাহগুলোর বীজগণিতিক যোগফল 0। তড়িৎ বর্তনীর মিলিত প্রবাহগুলোর বীজগণিতিক যোগফল 0। তো এখন আর দ্বিতীয় সূত্রতে কি বলা হলো? দ্বিতীয় সূত্রতে বলা হলো
যে তড়িৎ প্রবাহ আমরা কাশ্যপের দ্বিতীয় সূত্র নিয়ে ব্যাখ্যা করব, কিভাবে কাশ্যপের দ্বিতীয় সূত্রকে ব্যাখ্যা করা যায়। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এখানে আমাদের একটা বর্তনী নেওয়া হয়েছে। এই বর্তনীতে দেখো এখানে এই পজিটিভ নেগেটিভ দুইটা তড়িৎ চালক শক্তি আছে। এইখান থেকে এখন আমরা জানতে চাই যে কোন রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং সেই তড়িৎ প্রবাহের সাথে বিভব পার্থক্য রোধের সম্পর্ক কি। তো এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা I1 তড়িৎ প্রবাহিত যাচ্ছে, R2 এর ভিতর I2 এবং R3 এর ভিতর দিয়ে R3 কারেন্ট যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এখান থেকে আমরা এই বিভব পার্থক্যগুলো বের করব। বিভব পার্থক্যগুলো যদি বের করি, যে আগের জায়গায় ফিরে আসি, তাহলে কেবিএল অনুযায়ী, কেবিএল মানে হলো ভোল্টেজ ল। ধরে নিচ্ছি যে এদিকে তাহলে R1 এর এই প্রান্ত থেকে বি প্রান্তে তড়িৎ যাওয়ার অর্থ হলো এখন এখান থেকে একটা বিভব পতনের সৃষ্টি হবে, এবং যদি আমরা এই কারেন্টের দিকেই যাই তাহলে ভোল্টেজ ড্রপ বা বিভব পতন পাবো। যদি এখন আমরা ব্যাটারির দিকে চলে আসি, ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে যাওয়া শুরু করি, তাহলে বিভব বাড়তে থাকবে, কারণ আরো বেশি হয় নেগেটিভ প্রান্তের তুলনায়। তাহলে একটা কাজ করি, আমরা এই বর্ধবর্তনীর মধ্যে এখানে দুইটা বর্তনী দেখতে পাচ্ছি, এখানে একটা বর্ধবর্তীকে কল্পনা করি এবং সেখানে আমরা কাশ্যপের প্রথম সূত্র, কাশ্যপের দ্বিতীয় সূত্র প্রয়োগ। তাহলে এখন এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তড়িৎ প্রবাহটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে আমিও যদি সেদিকে যাই তাহলে ধনাত্মক হবে, আমি যদি যেদিকে যাই তড়িৎ প্রবাহ যদি তার বিপরীত দিকে যায় তাহলে সেটা হবে ঋণাত্মক হবে। ঠিক আছে, তাহলে দেখো লাল তীর চিহ্ন দিয়ে তড়িৎ প্রবাহের দিকটা দেখানো হয়েছে প্রথম লুপের ভিতরে, এবং দ্বিতীয় লুপের ভিতরেও I3 এবং দ্বারা তড়িৎ প্রবাহের দিক দেখাচ্ছে। R4 এর মধ্যে দিয়ে I1 তড়িৎ প্রবাহিত পুনরায় যাচ্ছে। তাহলে আমরা বর্ধবর্তনীতে দেখতে পারি ভোল্টেজ গুলো বের করব। এই ধরনের এখানে একটা বিন্দু নেই, এই বিন্দু থেকে R1 বিন্দুতে, এখান থেকে এই বিন্দুতে ভোল্টেজ ড্রপ বের করতে হবে, R1 = I1। আচ্ছা, তারপরে আবার আমরা যদি নিচে নামি ঘুরতে ঘুরতে, তাহলে I2 সমান পাবো I2। ঠিক আছে, এভাবে আমরা সবগুলোর জন্য বিভব পার্থক্য বের করব। কোন রোধের ভিতর দিয়ে যতটুকু পরিমাণ তড়িৎ যাবে তাকে ওই রোধের মান দিয়ে গুণ করলে বিভব পার্থক্য পেয়ে যাব। তাহলে R4 এর ভিতর দিয়ে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেখানে হবে কত, R4 × I1। ঠিক আছে, এখন ব্যাটারির ভিতর থেকে আমরা আবার আগের পয়েন্টে ফিরে আসব। তাহলে এখন এখানে ঘুরতে ঘুরতে এসে আমরা দেখি যে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা আমরা আগে দেখতে পাচ্ছি, তাহলে আমরা লিখব যে -E1। এখন যদি পজিটিভ প্রান্ত যদি আগে পেতাম তাহলে হতো +E1 হতো, নেগেটিভ প্রান্ত আগে পেয়ে গেছি বলে -E1 হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, E1 লেখানো হওয়ার পরে এখনো কিন্তু মানে E1 এ পৌঁছা মানে হলো এই আগের পয়েন্টে পৌঁছে। তাহলে এই সম্পূর্ণ লুপের ভিতরে সবগুলোর মধ্যে তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফল করে সমষ্টি করে পেলাম আমরা তড়িৎ চালক শক্তি = 0। আচ্ছা, এই প্রথম বর্তনীর মধ্যে আমরা প্রথম লুপের মধ্যে কাশ্যপের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র প্রয়োগ করলাম। এবার দ্বিতীয় বর্তনীতে যাই। দ্বিতীয় বর্তনী থেকে যদি আমরা একটা লুপ সৃষ্টি করি, তাহলে সেখানেও ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারি, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারি। ঠিক আছে, তো এখন যেহেতু আমরা চিত্রটা লাল তীর চিহ্ন দিয়ে ঘড়ির কাঁটার উল্টো দিকে এবার ঘুরছি, তাহলে দেখি তড়িৎ প্রবাহ হচ্ছে, ধরে নিচ্ছে এখানে কোন বিন্দুতে একটি পয়েন্ট আছে, এই কোণিক বিন্দু থেকে ঘুরে আবার ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে আবার তার বিপরীত দিকে ফিরে আসছে। তাহলে এখন আমি যেদিকে যাচ্ছি তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে সেখানে যাচ্ছি, এ কারণে হবে আমি যেদিকে যাচ্ছি তড়িৎ প্রবাহ বিপরীত হচ্ছে, এই কারণে এখানে -I3 হবে। ঠিক আছে, I3 R3 হবে,
R3 এখন R2 এর ভিতর দিয়ে আমি যেদিকে যাচ্ছি তড়িৎ প্রবাহ সেদিকে যাচ্ছে, সেই কারণে সেখানে হবে কত R2I2। ঠিক আছে, এবার আমরা চলে আসলাম কোথায়, ঘুরতে ঘুরতে আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তে হয়েছে, এবং নেগেটিভ প্রান্তের কাছে আসার কারণে এখানে লিখবো -E2। ঠিক আছে, আবার এখান থেকে E2 মানে হলো ঘুরে ঘুরে আবার সেই বিন্দুতে ফিরে আসলাম, তাহলে হচ্ছে কিছু নেগেটিভ প্রান্ত পেয়ে গেলাম। তাহলে সমান সমান হয়ে যাবে কত, সমান সমান হয়ে যাবে 0। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কারশফের সূত্র প্রয়োগ করে আমরা একটা বদ্ধবর্তনী বলি বা দুইটা বদ্ধবর্তনী বলি বা আরো যদি বর্তনী থাকে, তো এখন এখানে E1 E2 এর মধ্যে মান বলে দেওয়া হলো, R1 R2 R3 এর মান বলে দেওয়া হলো, বিভিন্ন রোধগুলো মান, কিন্তু I1 I2 যদি বের করতে হয় তাহলে এই দুইটা সমীকরণ I1 I2 বের করা সম্ভব না। I2 এখানে তিনটা অজানা থাকলে সম্ভব না, এই জন্য এখানে আমরা কারশফের প্রথম সূত্র প্রয়োগ করব। এখানে কারেন্ট ল অর্থাৎ কারশফের প্রথম সূত্র প্রয়োগ করব। এই কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে আমরা কেসিএল মানে কারশফের কারেন্ট ল। আচ্ছা, I1 = I2 + I3, এটা হলো কারশফের প্রথম সূত্র। এখন এই I1 I2 I3, এখন এই যে তিনটা সমীকরণ পেলাম, এই তিনটা সমীকরণ থেকে আমরা সহজেই হয়তো রোধের মান বের করতে পারবো অথবা তড়িৎ প্রবাহের মান বের করতে পারবো। ঠিক আছে, আমরা কারশফের দ্বিতীয় সূত্র নিয়ে ব্যাখ্যা করব, কিভাবে কারশফের দ্বিতীয় সূত্রকে ব্যাখ্যা করা যায়। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে একটা বদ্ধবর্তনীতে কি করে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে তার ব্যাখ্যা করা যায়। আশা রাখি আজকের এই ক্লাসটি তোমাদের কাজে আসবে।